বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, আর আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমরা তো কয়েকদিন পরেই নির্বাচন, একই সঙ্গে দুটো নির্বাচন, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণা হচ্ছে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনী যুদ্ধে আছে, বাক বিতণ্ডার মধ্যে আছে। কারো কারো মধ্যে, সংখ্যা খুব বেশি নয়, এক ধরনের অনিশ্চয়তা আছে, কারো কারোর মধ্যে শঙ্কাও আছে। সো আমি এটা আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই যে রোড টু ইলেকশন, যেটা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত, আপনারা কেমন দেখছেন, কি দেখছেন? পরে আমি বিস্তারিত আলোচনায় যাব। ডক্টর আব্দুল লতিফ মাসুম। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন একটি নির্ধারক। এটাকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলি সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি। সামাজিক চুক্তিটা কি? জনগণ এবং যারা শাসন করবেন তাদের মধ্যে একটা সম্মতির নির্ধারক। নির্বাচন হচ্ছে সম্মতির নির্ধারক, শক্তি নয়, সম্মতির নির্ধারক। আগে স্বৈরাচারের সময়টা শক্তি সমস্ত কিছু নির্ধারক হয়েছে, এখন সম্মতি সব কিছু নির্ধারক। সে প্রেক্ষাপটটা মনে রাখলে এই নির্বাচনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে যে দীর্ঘ স্বৈরাচারী ব্যবস্থার পরে বাংলাদেশের জনগণ প্রথমবারের মতো একটি নির্বাচন সুযোগ গ্রহণ করতে যাচ্ছে, এবং আরও বড় কথা যে একটি রক্তপাতের মধ্য দিয়ে এই নির্বাচনটি জনগণকে অর্জন করতে হয়েছে। এখন এই নির্বাচনটি নিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা এবং মানুষের দাবি দাওয়া, মানুষের আনন্দ উচ্ছ্বাস কম নয়। কিন্তু আপনি যে কথাটা বলছেন সে কথাটা সত্য যে নিরঙ্কুশভাবে যে আনন্দ উচ্ছ্বাস এবং একটা অবারিত অবাধ ব্যবস্থার মধ্য দিয়ে, অবাধ পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু কেন যেন এর মধ্যে একটা কিন্তু, তবে, যদি ইত্যাদি ঢুকে গেছে। সেটার কারণ আবার আমরাই। তার কারণ হলো যে রাজনৈতিক দলগুলো অভ্যুত্থানের সময়টাতে যে অপূর্ব অভাবনীয় রাজনৈতিক ঐক্য দেখাতে পেরেছে, ন্যাশনাল কনসেনসাস দেখাতে পেরেছে, সময় যখন অতিক্রান্ত হয়েছে তখন তারা ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, ক্ষমতার বিতর্কে লিপ্ত হয়েছে। এমনকি এই ক্ষমতা কেন্দ্র করে তো হিংসা প্রতিহিংসা এবং কোনো কোনো জায়গায় নৃশংস ঘটনা ঘটেছে, হত্যার মতো ঘটনা ঘটেছে। সেখানে নৃশংসতা অরাজকতা ঘটেছে। তো তখন মানুষের মনে দ্বিধা সংকোচ ডেকেছে। পরিবেশটা যখন উত্তপ্ত হয়েছে তখন মানুষ যেভাবে শান্ত সমাহিত পরিবেশে ভোট আশা করে সেটা কিন্তু মানুষ এখন করছে না। এটাই আমাদের জন্য বড় সমস্যা, যে আমরা আমাদের নিজেদেরকে অ্যাড্রেস করতে পারছি না। অর্থাৎ আমাদের কখনো কখনো আমি মনে হয় যে আমাদের দেশের, বাংলাদেশের জনচরিত্রটাই এরকম। এই যেমন আমি প্রায় উদাহরণ দিয়ে বলি যে সেই প্রাচীন আমলের ইবনে বতুতা আর আমাদের এই সাম্প্রতিক আকবর আলী খান একই কথা বলেছে। অর্থাৎ সেই প্রতারণা, ছলনা, সেই বিশ্বাসঘাতকতা ইত্যাদি ইত্যাদি আমরা যেন আমাদেরকে শাসন করার জন্য উপযুক্ত নয়। এখন আপনি দেখেন এই নির্বাচনের পূর্ব মুহূর্তে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় যে মারামারি হয়েছে, বিভিন্ন জায়গায় সহিংসতা হয়েছে, বিভিন্ন জায়গায়, এবং কথার যে তীর্য বাক্যবান, এটাকে আমরা তীর্য বাক্যবান বলবো, যে কথাটাই কিন্তু যুদ্ধে একটা যুদ্ধের অবস্থার সৃষ্টি করছে। নির্বাচন যুদ্ধ বলছি আমরা। তো এখন এই অবস্থায় নির্বাচন বিরোধী শক্তি আছে, অভ্যন্তরীণ যেমন আছে, ডোমেস্টিক ভাবে আছে। প্রকাশিত জিএম কাদের বলছেন যে উনি নির্বাচন করছেন কিন্তু উনি ন্যায়ের পক্ষে।
তো উনি সরাসরি যে এজেন্সি নিয়েছে সেটাও তিনি অস্বীকার করছেন না। সেই যে সংলাপটি না, যে কিন্তু নায়ের পক্ষে থাকা তো ওনার রাইট, নায়ের পক্ষে থাকা রাইট আছে, নিতেই কিন্তু পারেন। নায়ের পক্ষে তাহলে থাকা হানা দরকার কি? যদি হয়ের পক্ষে থাকতে পারে কেউ। নায়ের পক্ষে থাকাটা তার অধিকার আছে, কিন্তু মানে তিনি আর হায়ার ক্যাম্পেইন হতে পারলে নায়েরও তো ক্যাম্পেইন হতে নায়ের পারবে। ক্যাম্পেইন পারবে না হতে কেন? পারে, কিন্তু সেটি জাতীয় দৃষ্টিভঙ্গি থেকে, আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট বা আমাদের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই বিপ্লবের পরে একটি নায়ের বক্তব্য, আমরা তো মানে জনসাধারণ, আমরা সাধারণ মানুষ হিসাবে সেটি শুনতে রাজি নই। আমরা চাই যে একটা পরিবর্তনের পক্ষে একটা জনমত তৈরি হোক। এনিহাও, এখন যে অবস্থাটা তৈরি হয়েছে সেটি একটি অবস্থা, একটা আশঙ্কা, একটা মানে ধোঁয়াশা তৈরি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। জি, শামীম রেজা প্রফেসর। আমি স্যারের কথার সূত্র ধরে যদি নির্বাচনের প্রসঙ্গ তুলি, যে আমরা যে 2-3টা নির্বাচন মোটামুটি ভালো হয়েছে বলে আমরা দাবি করি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, বা আমরা 91, 96, 2001 2001 পর্যন্ত যদি ধরি, যদিও যারা বিজিত হয়েছেন তারা অভিযোগ করেছেন, তারপরেও সামগ্রিকভাবে যদি গ্রহণ করি নির্বাচনগুলোকে, তখন আপনি দেখবেন যে আমাদের অবমূল্যায়ন করা হতো যে এইটাই সব কিছু না। মানে যখন আমরা নির্বাচনী ব্যবস্থাটা দাঁড় করিয়েছি তখনও কিন্তু একটা পক্ষ দাঁড়িয়ে গেছে নাগরিক সমাজের মধ্য থেকে, বিদেশি সহায়তা পুষ্ট বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানগুলো, যে এটা যথেষ্ট গণতান্ত্রিক হচ্ছে না, আমাদের আরও অনেক কিছু তৈরি করতে হবে। আমাদের অনেক কিছু তৈরি করতে হবে, এ নিয়ে তো কোনো দ্বিমত নেই। আমরা তো এখনও বলছি যে সংস্কারের অন্যতম জায়গাই হলো আমাদের প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে। প্রতিষ্ঠান না হলে আপনি গণতান্ত্রিক ব্যবস্থাকে আপনি সামনের দিকে নিয়ে যেতে পারবেন না। কিন্তু আমি স্যারের কথার সঙ্গে একটু যোগ করছি, যদি ঐতিহাসিক তথ্য দিই, যে নির্বাচনগুলো আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিবর্তনগুলো এনেছে। আপনি যদি যুক্তফ্রন্টের নির্বাচন ধরেন, এটা স্বল্পকালীন সরকার, কিন্তু আজকে ঐতিহাসিকভাবে খুঁজে দেখেন যে কতগুলো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সিদ্ধান্ত এই সরকার নিতে পেরেছিল, যার অসাধারণ সাংস্কৃতিক তাৎপর্য, রাজনৈতিক তাৎপর্য রয়েছে। নির্বাচনের মাধ্যমেই সেটা করা গিয়েছিল, যে নির্বাচন হয়েছে এই দেশের বা এই অঞ্চল, তখনও তো বাংলাদেশ হয়নি, তারা মত দিয়েছে এবং তার ভিত্তিতে সরকার কাজগুলো করেছে। 70-এর নির্বাচনে একটা জাতিরাষ্ট্রের জন্ম দিয়ে ফেলেছে ঘটনা পরম্পরায়, পরবর্তীতে সশস্ত্র সংগ্রামে চলে গেছে, যারা প্রস্তুত ছিলেন না এরকম একটা জাতি, যারা ওই অর্থে সামরিক, আধা সামরিক বা কোনো কিছুরই প্রকৃত অংশীদার ছিলেন না, তার একটা সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে একটা দেশ স্বাধীন করে এনেছেন। নির্বাচন আপনি অনেক বছর পরে আবার 90-এর চিন্তা করুন, পরিবর্তনের পরে আপনি একটা অবস্থানে গেছেন। সো নির্বাচনকে অবমূল্যায়ন করবার কোনো সুযোগ নেই। এটা কেবলমাত্র একদিনে কিছু সংখ্যক লোক জমায়েত হলেন এবং তারা আপনাকে অনুমোদন দিলেন, এটুকুর মধ্যে সীমাবদ্ধ না। আপনি দেখুন নির্বাচনকে ঘিরে প্রস্তুতি, নির্বাচনকে ঘিরে অঙ্গীকার, নির্বাচনকে ঘিরে আপনি কি কি কাজ করবেন সেই সংক্রান্ত আপনার একটা প্রতিশ্রুতি, সব কিছু মিলে একটা অনেক বড় ব্যবস্থা। এবং যেখানে পদ্ধতিটাই ভেঙে পড়েছে আমাদের, আপনি অংশগ্রহণের কথা বলেন, মতামত দেওয়ার কথা বলেন, জনসম্পৃক্ততার কথা বলেন, নির্বাচনের চাইতে বড় তো কোনো সুযোগ আর আমাদের অন্তত এই ব্যবস্থায় নেই। আপনি যে প্রতিষ্ঠানগুলো এখন সংস্কারের অধীনে এনেছেন, তা সেখানেও জনসম্পৃক্ততা কতটুকু হবে নিয়ে কিন্তু প্রশ্ন থাকে। এই যে সংস্কার হলো, সেখানে জনসম্পৃক্ততা কোথায়? এই সংস্কারে আমাদের একেবারে প্রথম সারির যারা ক্যাম্পেইনার, আমি যদি বলি, গণতন্ত্র নিয়ে, সুশাসন নিয়ে, দুর্নীতি নিয়ে তারা যুক্ত ছিলেন, পরিবেশ নিয়ে, কই তাদের তো আমরা এত বেশি উচ্চকিত হতে দেখিনি যে চলেন জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য আমরা কাজ করি। তো এই কারণে কথাটা শুরুতেই বলে নিচ্ছি যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং জুলাই অভ্যুত্থানের পরে এই অনুষ্ঠানে যেভাবে আপনারও স্মরণ আছে যে আমরা প্রায় প্রথম সপ্তাহ থেকেই বলা শুরু করেছিলাম যে যখনই সরকার গঠিত হয়েছে, যে এখন খুব দ্রুত ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করতে হবে, নির্বাচনী ব্যবস্থায় যেতে হবে এবং রাজনৈতিকভাবে নির্বাচিত যারা তারা দেশ পরিচালনা করবেন, এবং সংস্কারের কাজ তো চলবেই, সংস্কারের আলোচনাও চলবে। আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়েছি সেখানে আমি কয়েকটা লক্ষণ দেখতে পাচ্ছি। প্রবণতা বলা যাবে না, প্রবণতা তো বুঝতে গেলে আরও দীর্ঘ সময় প্রয়োজন হবে। একটা হলো যে নির্বাচনের আর 2 সপ্তাহ বাকি আছে, এখনও কোনো দলের ইশতেহার নেই। ইশতেহার অনেক আগে দেওয়া হয় এবং আমাদের বাস্তবতা ইশতেহার নাকি সম্প্রতি যে দুটো দলই বিদেশিদের ডেকে সাংবাদিকদের মানে সামনে তাদের পলিসিগুলো ব্রিফ করেছে, সেটা কি তারা ইশতেহার? তারা সাংবাদিকদের বলছেন, তারা বিদেশি বন্ধুদের বা আমাদের যারা সহযোগী আছেন আনুষ্ঠানিকভাবে তারা ব্রিফ তারা 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 তাদেরকে জানাচ্ছেন। কিন্তু দেখুন, অনলাইনে বলুন আর মুদ্রিত আকারে বলুন, আমাদের এই মুহূর্তে অত্যন্ত পুরনো এবং বড় দল জাতীয়তাবাদী দল বিএনপি, তো অনেক পুরনো দল, তার জন্য একটা ইশতেহার করা তো খুব কঠিন কাজ ছিল না। সে তো অনেকদিন থেকে আলাপ আলোচনা করছে নির্বাচন নিয়ে, তার নিজের দফা আছে, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে সে ছিল, তার ইশতেহার নেই। জামায়াতে ইসলামী তো আরও সুসংগঠিতভাবে দীর্ঘদিন ধরে তার এজেন্ডাগুলো সে মাঠে বিভিন্ন সময় বলবার চেষ্টা করেছে, তার জন্য খুব কঠিন বলে এটা মনে করি না।
কিন্তু বড় দুটো দলের দেখুন ইশতেহার এখন পর্যন্ত ঘোষিত নেই, সামনে নির্বাচন 2 সপ্তাহ বাকি নেই, আমরা জানি না, তার মানে জনগণ জানে না যে এই প্রধান দলগুলো কি করতে চায়, কি করবে। ইশতেহার তো অনেক বড় দলিল। আবার আপনি এনসিপির ক্ষেত্রে যে সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে কথা বলেছে, নতুন বন্দোবস্তের কথা বলেছে, সে জুলাই সনদে এখনো স্বাক্ষর করেনি। কিন্তু জুলাই সনদ যাতে সংস্কার বাস্তবায়িত হয় এই জন্য সে হ্যাঁ ভোটের পক্ষে আছে বা অন্যান্য হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছে। আপনি এবার বড় যারা জোট গঠন করেছে তাদের ক্ষেত্রে আসুন, তারা প্রত্যেকেই জিততে হবে এরকম একটা মনোভঙ্গি তৈরি করেছেন এবং এমন বার্তা দেবার চেষ্টা করছেন যে নিশ্চিত হতে হবে যে আমি জিতব। এখন এই বার্তা যদি যায় যে প্রত্যেকে নিশ্চিত হতে চায় আমি জিতব, তাহলে আসলে নির্বাচন কোথায়? এবং তার সঙ্গে এবার যে মাত্রা যুক্ত হয়েছে যে আমাদের যারা প্রভাবশালী বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী হোক, পশ্চিমা দেশের যারা হোক, আমরা চাই বা না চাই, তো তারা তো আমাদের ব্যাপারে মত দেন। দুর্ভাগ্যজনকভাবে আমরা কোনো দিন তাদের ব্যাপারে মত দিতে পারবো সেটা, স্যার তো আছেন, আমার বয়োজ্যেষ্ঠ স্যার, আপনারা পারেননি, আমরাও পারলাম না, আমাদের সন্তান সন্ততিরা যদি কোনো দিন পারেন তাদের ব্যাপারে মত দিতে। তারা এবার একটা ভারসাম্যমূলক বক্তব্য দিচ্ছেন, ভারত বলুন, যুক্তরাষ্ট্র বলুন, অন্যান্য দেশ বলুন, ইউরোপিয়ান ইউনিয়ন বলুন, যেই জয়লাভ করুক আমরা তার সঙ্গে কাজ করব। এখন একটা ব্যাখ্যা হতে পারে, সরল ব্যাখ্যা, যে আগে যেহেতু একপাক্ষিক সমর্থন ছিল একটা দলের প্রতি, এই দুর্নাম থেকে বেরিয়ে আসার জন্য হয়তো এই দেশগুলো বলছে যে ভাই তোমরা যাকে নির্বাচন করো আমরা তাকেই সমর্থন দেব। তাহলে এতদিন পশ্চিমারা আমাদের যে উদারনৈতিক গণতন্ত্রের কথা বলেছেন, মধ্যপন্থার কথা বলেছেন, কিংবা উগ্রবাদ যাতে এখানে তৈরি না হয় এই বিষয়গুলোর কথা বলেছেন, আরও অনেকগুলো বিষয় বলেছেন যেগুলো পশ্চিমের ধারণা প্রসূত, এবং আমরা সেগুলোই বাস্তবায়নের চেষ্টা করছি। তাহলে কোনো দল যদি এগুলো না করে এবং কেবলমাত্র অন্যান্য বিষয়গুলোতেই একমত হয়, আপনি যেটা যাদেরকে ইঙ্গিত করছেন যে তারা যদি না বলে, আমি একটু আগেই একজন বিদেশি সাংবাদিকের সঙ্গে কথা বলছিলাম, কোনো দেশ এই ধারণা পোষণ করছে তার ভাষ্য অনুযায়ী ডিপ্লোম্যাটদের সঙ্গে কথোপকথনের ভিত্তিতে, যে তারা মনে করছে আপনি যাদেরকে বলছেন যে তারা এই ধারণা পোষণ করে তাদেরকে তারা সেন্ট্রিস্ট ভাবছেন। এখন দেখুন সেন্ট্রিস্ট খুবই মার্কিন যুক্তরাষ্ট্রীয় রাজনীতি বিজ্ঞানের শব্দ, এবং আমরা প্রায় একটু সুরে অনেক সময় বলি যে এই ছাত্র জনতার আন্দোলনের পরে আমরা এই শব্দগুলো খুব বেশি শুনতে পাচ্ছি বাংলাদেশে, সেন্ট্রিস্ট। তাতে বোঝা যাচ্ছে যে তাদের পলিটিক্যাল টিউটরিংটা ভালো হয়েছে, যারা তাদেরকে শিক্ষা দিয়েছেন বা এই সম্পর্কিত কথা বলেছেন, তারা পশ্চিমের ধ্যান ধারণার সঙ্গে আমাদের একটা মিশেলের চেষ্টা করেছেন। কিন্তু এখন যদি এই প্রসঙ্গ তোলা হয় যে তাহলে এরপরে যেসব প্রসঙ্গে এতদিন বাংলাদেশকে কিছুটা হলো ছোট করা হতো, গণতান্ত্রিক দেশ না বলে এটা উদারপন্থী মুসলিম দেশ, এটা একটা সাধারণ গণতান্ত্রিক দেশ না বলে আমাদের এখানে ইসলাম কিন্তু এটা ভালো ইসলাম, এই বক্তব্যগুলো কিন্তু সব ক্ষেত্রে খুব আমাদেরকে আনন্দ দেয় না। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছি না, একটা ধর্মের পরিচয় আমাদেরকে পরিচিত হতে হতে যে আমি উদার বা উদার না। এখন ওই শক্তিগুলো আবার আপনাকে বলছে যে যেই আসুক আমরা তার সঙ্গে কাজ করতে আগ্রহী। তার সঙ্গে আর দুটো বিষয় বলে আমি এই প্রসঙ্গ শেষ করব। হ্যাঁ ভোটের পক্ষে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হচ্ছে, এটা আমরা অনেকে মত দিয়েছিলাম, অনেকগুলো সুবিধার কারণে এটা হলে ভালো হতো। যুক্তি দেওয়া হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও হ্যাঁ ভোটের পক্ষে প্রচার অভিযানের সুযোগ আছে। সংবিধানের যে ধারাটা আছে, সরকার এখানে একটা সংবিধানের অনুচ্ছেদকে উদ্ধৃত করা হচ্ছে, সেই অনুচ্ছেদের যে ধারাগুলো আছে সেটা যখন প্রণীত হয়েছিল তখন তার প্রতিটা একেবারে মাইক্রো ঘটনাকে চিন্তা করে সেটা লিপিবদ্ধ হয়নি বা লিখিত হয়নি যে বাংলাদেশে কোনোদিন গণভোট হবে, এটা হ্যাঁ না এরকম পর্যায়ে চলে যাবে। সেটার বিস্তৃত ধারণা যে সরকারের উন্নয়ন কাজে অংশগ্রহণ করবে, জনকল্যাণের কাজগুলো করবে, কি তারা করতে পারেন বা পারেন না। কিন্তু রাষ্ট্র যত পরিপক্ক হয়েছে, রাষ্ট্রের যত বয়স বেড়েছে, সাথে সাথে আমাদের কিছু অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে, আমাদের ইতিবাচক এবং ঋণাত্মক দুই রকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। 96 যখন জনতার মঞ্চ করা হলো, এটা রাজনৈতিকভাবে সঠিক কি বেঠিক সেটা আর একটা আলোচনার বিষয়, কিন্তু মনে রাখতে হবে প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে আমরা রাস্তায় আসতে উদ্বুদ্ধ করেছি এবং একই সঙ্গে আমরা ব্যাখ্যা দেবার চেষ্টা করেছি যে তারাও সিভিল সমাজের অংশ। আমার ঠিক শব্দটা মনে পড়ছে না, একটা শব্দ ব্যবহৃত হয়েছিল। পরবর্তীতে এই আমলাতন্ত্রকে একটা পদ্ধতির মধ্যে আনার জন্য আমরা এখনো খেই হারিয়ে ফেলছি যে তার আসলে ভূমিকা কি হবে। সে কি জনগণের জন্য কাজ করবে, সে কি সরকারের জন্য কাজ করবে, নাকি সে রাষ্ট্রের জন্য কাজ করবে, তার আসল কাজটা কি, সে কি উন্নয়নের কাজটা করবে নাকি সরকারের যে প্রপাগ্যান্ডা থাকে, প্রত্যেক সরকারই কিছু প্রপাগ্যান্ডা এজেন্ডা থাকে, কিছু আদর্শিক এজেন্ডা থাকে, সেগুলোকে সে বাস্তবায়ন করবে। এই প্রেক্ষিতে আইন অনেক কিছুতে অনুচ্চারিত থাকে, আইনের ব্যাখ্যা দেওয়া যেতেই পারে, আমি বলছি না যে এটা আইনে বৈধ না, কিন্তু আপনি পুরো
প্রক্রিয়াটি ভাবুন, সরকারি কর্মকর্তা কর্মচারী, ব্যাংকগুলোকে, এনজিওগুলোকে, যাদেরকে আমরা প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে রাখতে চেষ্টা করেছি। হ্যানা ভোটও একটা রাজনৈতিক প্রক্রিয়া। এখানে কেউ ওই অর্থে বলা যাবে না যে জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচন রাজনৈতিক আর হ্যানা ভোট রাজনৈতিক না। বাংলাদেশে যদি সবচেয়ে বেশি আমরা আলোচনা করে থাকি তাহলে দুটো গণভোট নিয়ে আমরা বেশি আলোচনা করেছি, জিয়াউর রহমান সাহেবের সময় এবং এরশাদ সাহেবের সময়। এটা মোটেই অরাজনৈতিক কোনো প্রক্রিয়া না। আজকে আপনি যতই এটার আইনগত বৈধতা দিন না কেন, ভবিষ্যতে আমরা কিভাবে এই হস্তক্ষেপ ঠেকাতে পারবো বা হস্তক্ষেপ করা হবে না পরের একই সঙ্গে জাতীয় নির্বাচন, তাহলে যাকে দিয়ে হ্যাঁ ক্যাম্পেইন করাচ্ছি তিনি যে জাতীয় নির্বাচনে ভূমিকা রাখতে পারবেন না তার নিশ্চয়তা কি? যে এনজিওকে বা বেসরকারি প্রতিষ্ঠানকে বা অন্য ধরনের দাতব্য প্রতিষ্ঠানকে আমি সরাসরি রাজনীতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে রেখেছি, সে যে ভূমিকা রাখবে না তার নিশ্চয়তা কি? যে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আমি এর বাইরে রেখেছি, সে যে ভূমিকা রাখতে চেষ্টা করবে না সেটা নিশ্চয়তাটা কি? তার সঙ্গে অভিযোগের সংস্কৃতি, নতুন নতুন অভিযোগ। কোনো কোনো অভিযোগে মনে হচ্ছে যে নির্বাচন হলেও হয়, একটা না হলেও চলে। কোনো কোনো অভিযোগে মনে হচ্ছে যে আমি যদি সুবিধা না দেখি তাহলে আমি কিন্তু বলবো যে ভাই আমি আর আপনার সঙ্গে নাই, খেলবো না। আর সবশেষে এমন কিছু শব্দাবলী আমাদের কানে আসছে, তাতে মনে হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক কিছু ইতিহাসই বোধহয় পুনর্লিখন করতে হবে। বাঙালি বা বাংলাদেশে যারা আছি বা যে জাতি রাষ্ট্র আমরা এখানে গঠন করেছি, আমাদের বুনিয়াদি কিছু ইতিহাস আছে। সেই ইতিহাসের বয়ান নিয়ে আমাদের বিতর্ক আছে, কিভাবে সেটা আমরা বলবো, লিখবো, সেটা নিয়ে আমাদের অনেক আলোচনা আছে। কিন্তু আমরা মৌল জায়গাতে সম্ভবত কেউ দ্বিমত পোষণ করি না। কিন্তু সেটা কোনো কোনো ক্ষেত্রে, আমি শব্দটা বলেই ফেলি, যেমন ধরুন একজন বলছেন যে অতীতের কামড়া কামড়ি, মানুষ কামড় দেয় না, কামড় অন্য প্রাণী দেয়। ইতিহাস কামড় দেয় না বা ইতিহাসকেও কেউ কামড় দেয় না। এটা খুব আপত্তিকর শব্দ। আমাদের দ্বন্দ্ব থাকতে পারে, সেই দ্বন্দ্বের কথা বলা যেতে পারে, আমাদের অমিলের কথা বলা যেতে পারে, গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতার কথা বলা যেতে পারে। রাজনীতির এক দল আর এক দলকে কামড় দেয় না। সুতরাং এই শব্দগুলো যদি খুব সহজভাবে বলার জন্য বলেছেন, নির্বাচনের আগে সবাই বলে, তাহলে আলোচনার দরকার নেই। আর যদি মনে করি যে এর কিছু অর্থ বহন করে, তাহলে আমি অন্যান্য যে লক্ষণগুলো বললাম সবকিছু মিলে সম্ভবত আমাদের সামগ্রিক কিছু ভাবনার জায়গা তৈরি হয়েছে। প্রফেসর আব্দুল লতিফ মাসুম, আমি প্রথমেই আপনার একটি মৌলিক বিষয় দ্বিমত পোষণ করি। আমরা জনগণের জন্য রাষ্ট্র তৈরি করি এবং এই রাষ্ট্র পরিচালনা করে সরকার। সরকার এবং রাষ্ট্র এক বিষয় নয়। বাংলাদেশের ইতিহাসে যদি আমরা পর্যালোচনা করি তাহলে পরে গত প্রায় 17 বছর ধরে আমাদের রাষ্ট্র ব্যবস্থার আশা আকাঙ্ক্ষার বিপরীতে আরেকটি স্বেচ্ছাচার, স্বৈরাচার আমাদের উপর জেঁকে বসেছিল। এর পরে একটা গণবিপ্লবের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে গণ ইচ্ছায়। এটাকে আপনি স্পষ্ট করে আমি একেবারেই লিখে লিখে গুনে গুনে আমি বলতে পারবো না যে কতজন লোকের সমর্থন ছিল কি ছিল, তবে সামগ্রিকভাবে একটা গণ ইচ্ছায় গণ আকাঙ্ক্ষা এই সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে। এবং তার সাথে যে বিষয়টি অবিভাজ্য অবিসম্বাদিতভাবে এটা মানে সম্পূরক, সেটা হচ্ছে সংস্কার। আমাদের সমস্ত রক্তপাত, আমাদের সন্তানদের জীবনদান, সব কিছুর মূলে ছিল একটি পরিবর্তন আকাঙ্ক্ষায় তাদের রক্তপাত ছিল এবং তার একটা পরিবর্তন চেয়েছে, পরিবর্তনের একটি এজেন্ডা। তো পরিবর্তনের এজেন্ডার জন্য একটি সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ব্যবস্থা গ্রহণ করেছে এবং একটি দুঃসাধ্য কাজকে সম্পূর্ণভাবে সাধ্য বা আমাদের ন্যাশনাল কনসেনসাস কমিশন যে পরিপূর্ণভাবে আমাদের আশা আকাঙ্ক্ষা দায় দায়িত্ব অনুযায়ী সব কিছু করতে পেরেছে এটা এমন নয়, কিন্তু তারা চেষ্টা করেছে, আমরা দেখতে পাইছি। আমার প্রক্রিয়া নিয়ে আমারও দ্বিমত আছে, কিন্তু একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং একটি 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 জাতীয় সনদ রচনা করার একটা মানে বিধিবিধান তৈরি হয়েছে। এই বিধিবিধানটি এন্ডোর্সড হতে হবে। মানে এটাও কম গুরুত্বপূর্ণ নয় যে রাজনৈতিক দলগুলোর বা রাজনৈতিক ইচ্ছার বিরুদ্ধে তো গিয়ে এই সনদ বাস্তবায়িত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো রাজনৈতিক দলগুলো সকলে মিলে যদি আমাদেরকে প্রতিশ্রুতি দেয় যে হ্যাঁ আমরা সকলেই এই সনদ বাস্তবায়িত করব নির্বিঘ্নে এবং এক কথায়, সেটি কিন্তু এক কথায় হয়নি। কোনো কোনো বিষয়
বিএনপি যেমন প্রধান বৃহত্তম রাজনৈতিক দল, ভবিষ্যৎ সরকার গঠনের আকাঙ্ক্ষা তারা করে। তো সুতরাং তাদের বড় দায়িত্ব ছিল, সেখানেও কিন্তু দ্বিমত আছে, নোট অফ ডিসেন্ট আছে। আবার সব পার্টির ক্ষেত্রে দেখা গেছে যে দ্বিমত আছে, কিন্তু তবুও একটা মতামত নির্ধারিত হয়েছে। এখন মানে এটা সুন্দর হতো, এটা মানে কোনো লৌকিকতা, কোনো আনুষ্ঠানিকতা, কোনোভাবেই বিষয়টাকে যে একেবারে সুনির্দিষ্ট করে তুলতে পারে তা না। আপনি শাসনতন্ত্রে লিখে দিলেন, কিন্তু শাসনতন্ত্র যারা মানে অনুসরণ করবে, যারা শাসন করবে, তারাই যদি অনুসরণ না করে তাহলে সেটা বাস্তবতা হয় না। ঠিক তদ্রূপভাবে এখানেও ওই একই কথাটা সাজে যে আপনি রাজনৈতিকভাবে একমত পোষণ করলেন, কনসেনসাসের মাধ্যমে আপনি এত এত দফা আপনি এন্ডোর্স করলেন, কিন্তু পরবর্তীকালে বাস্তবায়নের যখন দায়িত্ব আপনার উপর আসলো তখন আপনি দায়িত্ব করলেন না। সেটা দেখা গেছে 90 সালের গণ অভ্যুত্থানের পরে, এরশাদ যে পতনের পরে, মানে এই যে মানে আমরা ত্রিপক্ষীয় ঘোষণার কথা জানি, কিন্তু সেই ত্রিপক্ষীয় ঘোষণা কিন্তু ক্ষমতা আসার পর তিন জোটের রূপরেখা বাস্তবায়িত হয়নি। সুতরাং সেই সব ধারণা থেকেও হতে পারে। আমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি বলবো যে সেই যে গণভোট আর কি বললে আবার মানে বিরোধী পক্ষ বা অন্য কিছু হয়ে যায় কিনা, যে আমরা বলি, আমরা রাষ্ট্রবিজ্ঞানে ছাত্রদেরকে পড়াই যে পাবলিক অপিনিয়ন নাইদার পাবলিক নর অপিনিয়ন, নাইদার পাবলিক নর অপিনিয়ন, এটা গণ নয়, ভোটও নয়। তো সেই কথাটা কিন্তু অফ দ্য রেকর্ড রেখে আমি এখন বলছি যে আনুষ্ঠানিকতার কারণে, বৈধতার কারণে এবং বাধ্যবাধকতার কারণে, এই তিনটি শব্দের কারণে এই গণভোটটি করতে পারে। তাহলে সেই গণভোটটি কি সরকার করবে? সরকারই তো করবে, কিন্তু সেখানে কিন্তু একটি মাত্রাগত পার্থক্য আছে। আপনার কথার সাথে কিছুটা মানে একমত হয়ে আমি বলি যে সরকারের দুটো অংশ আমরা জানি, একটা হলো পলিটিক্যাল উইং, আরেকটা হলো এক্সিকিউটিভ উইং। পলিটিক্যাল উইং কারা? মানে আজকে ধরেন মানে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলো, কিন্তু বিএনপি সরকার গঠন করার অর্থ তো এই নয় যে ওসি এবং ডিসি তারা বিএনপির হয়ে যাবে। একটা এক্সিকিউটিভ অংশ, যেটাকে আমরা শুদ্ধ ভাষায় ব্যুরোক্রাসি বলে থাকি, আমলাতন্ত্র বলে থাকি। এই আমলাতন্ত্রে কিন্তু একটি সক্রিয় মানে ভিন্নতর ভূমিকা আছে, এবং একটা সরকারের কার্যক্রম থেকে তার একটা মাত্রাগত পার্থক্য, একটা মাত্রাগত মানে সক্রিয়তা থাকতে হবে। সেই কারণে আপনাকে সরকার যদিও মানে সক্রিয় হয়, কিন্তু অতটা ওইভাবে মেশিনারি হিসাবে ব্যুরোক্রাসিকে বা ইশতেহারের প্রসঙ্গটা তুলেছিলেন, তারা পরিচালনা করতে পারে না বলেই আমার ধারণা। প্রফেসর শামীম ইশতেহারের প্রসঙ্গটা তুলেছিলেন। ইশতেহার তো মানে খুবই আশ্চর্যের বিষয়, যে এটাও আমারও আমি প্রফেসর শামীমের সাথে একমত যে ইশতেহার তো হলো না। আমরা সেই পুরনো আমলের মানুষ, তো অনেক ইশতেহার দেখতে দেখতে মানে বড় হলাম, এবারে আমরা ইশতেহার দেখলাম। তবে একটা যুক্তি তারা দিতে পারে যে এটা মানে আলট্রা মডার্ন যুগ, সুতরাং তারা ওই মানে এসে অনলাইনে বা সেই ডিজিটাল ওয়েতে তারা ইশতেহার দিয়েছেন, বা পরিবর্তিত অবস্থা দেখা যাচ্ছে যে যারা ম্যাটার করে পলিসি ভিন্ন নামে পলিসি ডিপ্লোম্যাটসদের তারা মানে অগ্রাধিকার বলেছেন, যারা ম্যাটার করে তারা তাদেরকে উপস্থিত রেখে তারা বলেছেন যে আমরা এই মানে কার্য সম্পাদন করবো। পাবলিক তো মানে খুব অতটা গণ্য করছেন না তারা। জি প্রফেসর শামীম, নানা রকমের আশঙ্কা, একটা হচ্ছে ভায়োলেন্সের আশঙ্কা, আরেকটা হচ্ছে আপনার কথার সূত্র ধরেই কেউ কেউ নির্বাচন থেকে সরেও দাঁড়াতে পারেন, কেউ কেউ আবার শুধুমাত্র গণভোটটাই হয়ে যাক, অন্যটা পরে দেখা যাবে, সেরকম আবদারও তুলতে পারেন। আপনি কি আমি ওই প্রসঙ্গে যাবার আগে স্যারের কথারই একটু সম্পর্ক হিসাবে বলি যে এটা আমি নিজেও একমত যে রাষ্ট্র এবং সরকার তো এক সত্তা নয়, এবং আমাদের এখানে সেইটারই আমরা বারবার পার্থক্য করতে চেষ্টা করেছি, যে রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য করা। আমরা এ কাজেও ব্যর্থ হয়েছি যে রাজনৈতিক দল বা যারা সরকার গঠন করে সে দল এবং সরকারের মধ্যেও পার্থক্য আছে, সেটা আমরা বহুবার বলেছি, আমরা ব্যর্থ হয়েছি। কারণ এখনো পর্যন্ত যিনি সরকার প্রধান তিনিই দলের প্রধান, যিনি সরকার তিনিই দল, দলের নীতি আদর্শই সরকারের প্রতিফলিত হয়, আমরা এ থেকে বের হতে পারিনি। একই সাথে আমাদের সমাজ নামেও একটা সত্তা ছিল, এবং এত রাজনৈতিক বিভেদের পরে আমরা কিন্তু টিকে ছিলাম সমাজের জন্য। যেখানে আমাদের মুখ দেখা দেখি নেই রাজনীতিতে, সেখানে সমাজে আমরা কিছুটা হলেও যোগাযোগ রেখেছিলাম, আলোচনাগুলো করেছি। অতএব নাগরিক সমাজ বলেন, বিদ্যুৎসাহী সমাজ বলেন, সাংস্কৃতিক সমাজ বলেন, এসবকে সমাজের মধ্যেই আটকেছে। এরা আর রাজনীতিকেও প্রভাবিত করতে পারেননি, রাষ্ট্র সরকারকেও প্রভাবিত খুব একটা করতে পারেননি। আমাদের ওই জায়গাটাই তো স্যার ভীতি, যে যেমন হ্যাঁ ভোটের প্রসঙ্গে বলছিলাম, যে ঠিক আছে হ্যাঁ ভোট আমরা আর এখন খুব একটা এই নিয়ে বিতর্কে যাচ্ছি না। সরকারের পদক্ষেপের সাথে যে তারা করতে চেয়েছেন তারা করছেন, তারা একটা ব্যাখ্যাও দিয়েছেন যে তাদের এজেন্ডার একটা এটা।
কিন্তু মনে রাখতে হবে যে আমরা আসলে জনগণকে অবমূল্যায়ন করলাম। জনগণের যে সার্বভৌমত্ব, তার যে কর্তৃত্ব, তার যে এজেন্সি, তাকে আমরা মূল্য দিলাম না। সে যদি না বোধ করে আপনি বলবার কি, এবং একই সঙ্গে সে যদি হ্যাঁ বোধ করে তাহলেও তো তাকে অতিরিক্ত পিঠ চাপড়ানোর কোনো প্রয়োজন নেই। সে সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্তে তাকে প্রাণিত না করে আমি কিছু কারিগরিভাবে তাকে উদ্বুদ্ধ করবার চেষ্টা করছি যে এটা করলে এটা হবে। এখন তাহলে স্যার আপনার ওই কথাতেই আসি যে আমাদের কেন নোট অফ ডিসেন্ট হলো বা কেন অনেকগুলোতে আমরা একমত হতে পারলাম না, এই কারণে যে কথাটা আমরা এই সংস্কার আলোচনার সময় বারবার চিহ্নিত করেছি যে আমাদের এখানে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে, আমরা খুব নবীন রাষ্ট্র না, বা দলগুলো খুব নবীন না, তার ইতিহাস অনেক পুরনো এবং তাদের নিজস্ব কর্মসূচি আছে। সুতরাং সে শতকরা 100% এই সংস্কার প্রস্তাবের সঙ্গে একমত হতে পারবে না, এবং সেটাই কিন্তু ঘটেছে। সেটা বিএনপির আছে, জামাতের আছে, এনসিপি নতুন দল হলেও তার আছে, পুরনো অন্যদের আছে, যারা অংশগ্রহণ করেননি, স্বাক্ষর করেননি, বামগুলো, তাদেরও দীর্ঘ পুরনো কর্মসূচির ঐতিহ্য আছে। সেটাই কিন্তু ঘটেছে যে প্রত্যেকে একমত হননি, এবং সেই জায়গা থেকে হতাশার যে তাহলে এইবারের ইশতেহারে তো আমরা দেখতে চেয়েছিলাম যে এই আপনারা যেখানে একমত হয়েছেন সংস্কারের, তার কতটুকু আপনার ইশতেহারে প্রতিফলিত হচ্ছে এবং আপনার দলীয় কর্মসূচির কতটুকুর সঙ্গে এটা একটা মিশেল হয়ে আমাকে একটা ধারণা দিচ্ছে। এখনও পশ্চিমা বিশ্বেও এখনও ইশতেহার মুদ্রিত হয় বা কোনো না কোনোভাবে দেখা হয়। আপনার মনে আছে যে করবিন সাহেব ভালো করেননি, পারলেন না জিততে, কিন্তু এই যথেষ্ট আমরা যেটাকে বলি তিক বা মোটা ধরনের, ওটাই তার কাল হয়েছিল যে উনি এত বেশি সরলভাবে এত কিছু ওখানে বলবার চেষ্টা করেছেন যে সেটা আবার রংটাও ছিল লাল রঙের, সেটাও আবার খুব একটা জনগণ নেয়নি। তো যাই হোক, ওই আলোচনা থেকে আসি যে আমাদের এই কার্যবলীগুলো যেটা হয়েছে যে গণভোটের ব্যাপারে যতটা আয়োজনকে দৃশ্যমান করছে, যদি আমরা জানি না জনগণ কতখানি প্রাণিত হচ্ছেন বা গ্রহণ করছেন, যত বেশি আমরা যে প্রতিষ্ঠানগুলোকে দূরে রাখতে চেষ্টা করেছি তাদেরকে গণভোটকে আপাতভাবে নিরীহ বলে, আমি নিরীহ এই অর্থে বলছি যে সেটা এতটা জোরালো না জাতীয়র মতো যে এটা নিয়ে আমি একটু ক্যাম্পেইন করলে কারো পক্ষে বা বিপক্ষে বললাম, যদি ব্যাপারটা মোটেই নিরীহ না, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে ব্যক্তিদেরকে আপনি এখানে যুক্ত করলেন, তাহলে আমাকে কি কেউ নিশ্চয়তা দিতে পারবে যে এই জাতীয় ভোটের ক্ষেত্রে তাদের কোনো রকম প্রভাব থাকবে না বা তারা কোনো রকম কথা সেখানে বলবেন না, আপনি কতজনের মুখ আটকাবেন? তার সঙ্গে যে গুপ্ত যে বিষয়টা যুক্ত হয়েছে, কোনো দলের প্রসঙ্গ না বলেও বলি, আলোচনাটা কি ছাত্র সংগঠনে গুপ্তভাবে ছিল কেউ। আমরা এর আগে স্যার সবচেয়ে বেশি জানতাম যে বাম সংগঠনরা সেই একেবারে মানে ব্রিটিশ আমল থেকে বিভিন্ন কারণে তাদের আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হয়েছে, অন্য দলের সঙ্গে মিশে থাকতে হয়েছে। এর বাইরে গুপ্ত পরিচয়ের রাজনীতি খুব একটা কিন্তু আমাদের অঞ্চলে ছিল না, আমরা অন্তত দেখিনি। তারা ছাত্র সংগঠনে আমরা গুপ্ত রাজনীতির কথা শুনছি, আমাদের তারাই অভিযোগ করছেন অন্য পক্ষ যে প্রশাসনে তাদের গুপ্ত ব্যক্তি আছেন, গুরুত্বপূর্ণ বাহিনীতে তাদের গুপ্ত ব্যক্তি আছেন। এরকম একটা পরিস্থিতি যদি দাঁড়ায় এবং আমাদের যে লক্ষণগুলো আমরা এখন দেখছি, তাহলে জিল্লুর ভাইয়ের কথার প্রসঙ্গে আসি, যদি কিছু ষড়যন্ত্র তত্ত্ব দাঁড় করায়, আগেই বলে নিচ্ছি আমি নিজেও ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী নই, কথাবার্তা, আচরণ, কর্মসূচি এগুলো দেখে কয়েকটা এক ধরনের অনুমিতি, দুর্বল হতে পারে অনুমিতি দাঁড় করানো যদি যায় যে এমন পরিস্থিতি থাকলে কেউ যদি শেষ মুহূর্তে বলেন যে আমার জন্য সমান সুযোগ তৈরি হয়নি, আমি নির্বাচনে অংশগ্রহণ করব না, তাহলে জাতীয় নির্বাচনের অবস্থাটা কি দাঁড়াবে? নির্বাচন তো আরও একটা তার সাথে আছে, গণভোট আছে। তাহলে তো প্রসঙ্গ উঠতেই পারে যে তাহলে গণভোটটা আগে করি, আমরা জাতীয় নির্বাচনে যেহেতু পরিস্থিতি তৈরি হয়নি। এবং তার আগে যেটা বললাম যে দলগুলোর দিক থেকেও কিছু ঘাটতি লক্ষ্য করছি, তারা ইশতেহার দিচ্ছেন না, জনগণের সঙ্গে কথা বলছেন, সভা সমাবেশ করছেন, বড় দুই দলই করছেন, কিন্তু আমি যেটা নিয়ে কথা বলবো, আলোচনা করব, বিতর্ক করব, সেটা আমার সামনে নেই। সেটা দাতা সংস্থার কাছে আছে, গণমাধ্যমের কাছে আছে, এবং একটা গণভোটের যত উচ্ছ্বাস উদ্দীপনা এবং চারিদিকে দৃশ্যমানতা দেখা যাচ্ছে, জাতীয় নির্বাচনে সেটা দেখা যাচ্ছে না। তরুণ ভোটারদের নামে বলা হচ্ছে, তার নামে ভোট, তাকে দোদুল্যমান ভোট বলে তাকে এক ধরনের সম্মান দেওয়া হচ্ছে যে তিনি এত গুরুত্বপূর্ণ, কিন্তু তিনি কোনদিন ভোট দেননি, তিনি কেন্দ্র জানেন না, কাগজ জানেন না, পদ্ধতি জানেন না, তাকে আমি উদ্বুদ্ধ করছি না। এখন এরকম পরিস্থিতি হলে তাহলে তো একটা হতেই পারে অনুমিতি যে তাহলে আগে গণভোটটা করি, তারপরে চিন্তা ভাবনা করে দেখা যাবে যে জাতীয় নির্বাচন অবস্থা কি হয়, যেহেতু আমার জন্য সমান সুযোগ তৈরি হয়নি। হতে পারে এক। দুই, এমনও তো হতে পারে পরিস্থিতি যে নির্বাচনে আমরা কেউই যেহেতু নিশ্চিত হতে পারছি না কে জয়লাভ করব, এবং জয়লাভই যেহেতু আমাদের একমাত্র উদ্দেশ্য, এবং এখন আমরা রাজনীতির নতুন কুশীলব পাচ্ছি যাদের ব্যাপারে মাঠেও এক ধরনের বার্তা ছড়ানোর, আমি নিজে যোগাযোগের ছাত্র এবং যোগাযোগ মানেই তো সেটা রাজনীতি এবং সমাজকে নিয়েই কাজ করে, এমন কিছু বক্তব্য, এমন কিন্তু আভাস বাতাসে বাতাসে কথা শোনা যাচ্ছে যেটা আমরা স্বাধীন বাংলাদেশে আগে কখনো শুনিনি, যে এমন দল যাদেরকে কেউ হয়তো সেন্ট্রিস্ট বলছেন, কেউ হয়তো দক্ষিণপন্থী বলছেন, তাদের একটা অত্যন্ত ভালো করবার সম্ভাবনা দেখা দিচ্ছে।
তাহলে যারা গণতন্ত্রপন্থী, মধ্যমপন্থী, উদারনৈতিক তাদের অবস্থানটা কি দাঁড়াবে, সেটাও একটা ভাববার বিষয়। এবং সেটাও যদি শেষে এরকম পরিস্থিতিতে গিয়ে দাঁড়ায় যে আমি নিশ্চিত হচ্ছি না আমি সরকার গঠন করতে পারবো কিনা, অথবা আমি দ্বিতীয় চিন্তা করি, তাহলেও নির্বাচনের একটা ষড়যন্ত্র তত্ত্ব দাঁড় করানো গেলেও যেতে পারে। আর নিরাপত্তার যে আলোচনাটা বারবারই হচ্ছে, শুরু থেকেই আমরাও উদ্বেগ প্রকাশ করেছি। অস্ত্র উদ্ধার, যথেষ্ট তৎপরতা দেখানো, যথেষ্ট সহিংসতা হয়েছে। এটা ইস্তেহার আমাদের নির্বাচনের তফসিল ঘোষণার পরে হাদিকে যে হত্যাযজ্ঞের শিকার হয়েছেন, সেটা ভয়াবহ। একজন তরুণ রাজনৈতিক কর্মী এভাবে হত্যাযজ্ঞের শিকার হবেন। দলের অভ্যন্তরে শৃঙ্খলার ঘাটতি রয়েছে, যদিও এটার সাথে সাথে বলতে হবে ইসলামপন্থী দলগুলোর মধ্যে শৃঙ্খলার ঘাটতি কম, অন্য দলগুলোর মধ্যে সেই ঘাটতিটা প্রকট। এবং একই সঙ্গে প্রতিদিন নির্বাচন কমিশনকে কোনো না কোনোভাবে উত্তর দিতে হচ্ছে নিরাপত্তার অবস্থা কি। পুলিশ বাহিনী পুনর্গঠিত নন পুরোপুরি, যৌথ বাহিনী অনেকদিন মাঠে আছেন, তাদের যে শক এফেক্টটা ছিল একদম শুরুতে অব্যবহিত পরে, সেইটা অনেকটা কমে এসেছে। দীর্ঘদিন তারা মাঠে আছেন, জনগণের সাথে আছেন, ব্যারাকের বাইরে দীর্ঘদিন তাদের দেখা সাক্ষাৎ হবার কথা না, তাদেরও একটা ভূমিকা কতখানি জোরালো করা যাবে নির্বাচনের সময়। এবং শুরুতে যে কথা বলছিলাম যে আমাদের বন্ধুরা, গুরুত্বপূর্ণ রাষ্ট্র যে সকলের সঙ্গে কাজ করবেন বলে যে ঘোষণা আগে থেকে দিচ্ছেন, আমি একেবারে আশাহীন হতে চাই না। স্যার অগ্রজ প্রতিম তার প্রতি সম্মান রেখে হচ্ছে নির্বাচনের বহু ঐতিহাসিক উদাহরণও দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুটা হলেও একটু ষড়যন্ত্র তত্ত্বে ইদানিং মন সায় দেয়। এবং সেটা স্যার দেখতেও ইচ্ছা হয়, যেটা ইউটিউবে দেখি কে কি বলেন, যদিও বিশ্বাস করতে চাই না। জি, প্রথমেই মানে আমি আপনার একটা শব্দের ব্যাখ্যা বা অন্য দৃষ্টিভঙ্গি থেকে মানুষ যেভাবে দেখে সেটা মানে বলার চেষ্টা করি। প্রতিটি ক্ষেত্রেই একটা ইতিবাচক এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে। তো ইদানিং আমি দেখলাম আমার দেশ পত্রিকায় মানে বিদেশি একজন বাঙালি রাষ্ট্রবিজ্ঞানী, বিদেশি উনি বসবাস করেন, নামটা এই মুহূর্তে ভুলে গেছি, উনি সুপ্ত তত্ত্বের পক্ষে কথা বলেছেন। কি তত্ত্ব? সুপ্ত তত্ত্ব। এই যে আগে সুপ্ত ছিলাম, গুপ্ত ছিলাম, এখন প্রকাশিত হইলাম। তো সেটা উনি বলার চেষ্টা করেছেন যে কমিউনিস্ট পার্টি বা যারা ক্যাডার বেস পলিটিক্স করে তাদের জন্য এটা একটা কৌশল বটে, এবং এই কৌশলটি যদি ইতিবাচক হয় তাহলে পরে ভালো, আর যদি নেতিবাচক হয়, ষড়যন্ত্র, মিথ্যাচার, অত্যাচার, মানে হত্যাযজ্ঞ ইত্যাদির লেফট পলিটিক্সে যা হয়ে থাকে সেরকম যদি হয় তাহলে পরে এটা ভালো না। তো এটা যদি আলটিমেটলি ভালো, যদি বৃক্ষ তোর নাম কি বলে ফল তো পরিচয় হতো। তো এটা আমরা মনে রাখি যে দীর্ঘ 17 বছরে এমন একটি সময় অতিক্রান্ত হয়েছে এই দেশের মানুষের, যাদের তো মানে শ্বাস ফেলার সময় ছিল না। মানে একটা ম্যানেজিং কমিটির মিটিং হচ্ছে, সেই ম্যানেজিং কমিটির মিটিংও গিয়া পুলিশ ধরেছে যে এখানে মানে রাজনৈতিক সভা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। এত নিম্নমাত্রায় পৌঁছছিল আমাদের রাজনৈতিক অধিকারের মাত্রা। সুতরাং সেই বিষয়টিতে আমরা এখন দেখব যে মানে এই পরবর্তীকালে এই সমস্ত লোকের অবস্থানটা কীভাবে নির্ণীত হয়েছে। মানে আমাদের রাজনীতিতে বৈশ্বিক প্রবণতা আগেও ছিল, এখনও আছে। আমরা যখন 60-র দশকে আমরা যখন রাজনীতি করতাম, বা আমি যখন মানে ছাত্র মাত্র কিশোর বয়স অতিক্রান্ত করছি, তখন মানে দেখলাম যে আমাদের বাম রাজনীতিবিদরা বেশি কথা বলতেন। তো কথার মধ্যে আমার স্পষ্ট করে মনে আছে, তারা, আমি তো স্কুলের ছাত্র, তখন হাঁ করে শুনতাম, গিলতাম, উত্তর দেওয়ার বা বোঝার সময় তো হয়নি। ভিয়েতনাম থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার কেন করা হচ্ছে না সেটা নিয়ে তারা ব্যস্ত। এবং পাতলাখান লেনে যদি বোমা ফোটে তাহলে পরে এটা কি কেজিবি করলো নাকি সিআইএ করলো, এই তত্ত্বে তারা খুব গভীর। এবং আপনাকে মনে করিয়ে দিই, 1975 সনের মানে 15ই আগস্টের পর 3রা নভেম্বর এবং 7ই নভেম্বরে তাল পাচ্ছিল না লোকেরা ভিতরে কি 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 হতে না যাচ্ছে। তখন মার্কটালি খুব মানে মজার, মানে উনি বলেছিলেন যে বাংলাদেশে রাজনীতিবিদরা পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাইয়ে যাওয়ার জন্য খুব সতর্কভাবে চেষ্টা করছেন। তো এখন আমাদের সেই প্রভাব এখনও আছে। আমি মনে করি যে ক্রমশ এই প্রভাবটি কমেছে। এই কারণে আমরা বলতে পারি যে বাইডেনের সময় মনে হচ্ছিল যে এই বুঝি আওয়ামী লীগ সরকার পড়ে যায়, এই বুঝি, আমাকে একজন মানে বিজ্ঞ রাজনীতিবিদ তিনি আমাকে এই মর্মে আশা পোষণ করেছিলেন আমার কাছে ব্যক্তিগতভাবে, যে মানে বিমান তৈরি আছে,
শেখ হাসিনা চলে যাবে, এত এত লোক যেতে পারবে তার সাথে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু তা হয়নি। সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং মানে তার মিত্রদের মানে যে বয়ানটি, যে ন্যারেটিভটি তারা পলিসিগতভাবে ইমপ্লিমেন্ট করতে পারতো, তারা যদি প্রয়োগ করতে পারতো, এখন সেই প্রয়োগিক অবস্থা তাদের নেই। তার একটা ধারণা বা একটা পরামর্শ দেওয়ার মতো অবস্থা। এবং আপনি তো জানেন যে ব্যক্তিগতভাবে বাইডেন আর ট্রাম্পের মধ্যে তো পার্থক্য আছে। বাইডেন যত মানবাধিকার নিয়ে বা গণতন্ত্র নিয়ে মাথা ঘামানোর চিন্তা চেষ্টা করেছে, ট্রাম্পের কাছে এটা কোনো বিষয়ই না। তবে এটাও তো সত্যি কথা যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বড় বড় রাষ্ট্রগুলোতে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে খুব একটা পরিবর্তন হয় না। ব্যক্তির পরিবর্তনের সাথে সাথে খুব কমই মানে পারিপার্শ্বিক পরিবর্তন সাধিত হয়। সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে এরকম আমি মনে করি না। আমি মনে করি যে মানে ওই যে ন্যাশনাল ইন্টারেস্টের কথা বলি, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা ন্যাশনাল ইন্টারেস্টের কথা বলি, তো মানে আমাদের প্রতিবেশী এবং মানে মানে দূরের আমাদের প্রভুমত যে রাষ্ট্র, তারা ওই মানে তাদের পলিসিগত ব্যাপারে মানে তাদের সমর্থক এ বি সি তৈরি করে। মুক্তিযুদ্ধের সময় আপনাকে মনে করিয়ে দিই যে ওই সময় মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ই ইন্ডিয়া চিন্তা করেছে তার বি টিম কী হবে। শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান একে দ্বারা মুজিব বাহিনী তৈরি করলেন, এবং এই মুজিব বাহিনী আলটিমেটলি কিন্তু জাসাদ তৈরি হলো। মানে মানুষ বদনাম করে বলে না যে এটা হচ্ছে ভারতের বি টিম, জাসাদকে বলতো ভারতের বি টিম। তো এখানে মার্কিন যুক্তরাষ্ট্রেরও কিন্তু এ টিম আছে এবং বি টিমও আছে এইখানে, এই মুহূর্তেই, এবং সি টিমও আছে। সুতরাং তারা সেইভাবে বিন্যস্ত সম্পর্ক, মানে যদি বি টিম দুর্ঘটনাক্রমে ক্ষমতা এসে যায় তাহলে পরে আমাদের যাতে সম্পর্ক নষ্ট না হয়, কথা বলতে না হয়, সেইভাবে ভারত যেমন বলছে, ভারতের ব্যুরোক্রেসি যেমন বলতেছে যে সরকারই আসে সেই সরকারের সাথে আমরা কাজ করবো, তার মানে হচ্ছে যে তারা একটা রিলেশন করার চেষ্টা করছে। ভারতের ওই যে মানে ভারতের সমস্ত মিডিয়া মানে জামাতের বিরোধিতা করছে, এবং সেটাই তাদের পক্ষে করা অন্যায় না। তার কারণ তারা তো তাদের ন্যাশনাল ইন্টারেস্টকে দেখবে। তারা বলছে যদি জামাত জিতে তাহলে পরে অন্যায়ভাবে জিতবে, মানে 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 ভোট জালিয়াতি হলে জিতবে, এবং বিএনপি জিতবে যদি স্বাভাবিকভাবে ভোট হয়, সেই ধরনের কথাবার্তাও আছে। তো এখন আমার মনে হয় আমি আপনার সাথে সম্পূর্ণ একমত না যে মানে ওই যে মাইন্ডসেট আমাদের, এই যে ষড়যন্ত্রের মাইন্ডসেট, এ করিলে বি হইবে, বি করিলে ই হইবে, এরকম না। আমরা সাধারণভাবে স্বাভাবিকভাবে আমাদের মানে মস্তিষ্ককে অত উর্বর না করে সাধারণভাবে সাদা চোখে যা দেখি সেভাবে আমরা চিন্তা করি, এবং স্বাভাবিকভাবে আশা করি ভোটটি হবে এবং মানে এ টিম অথবা বি টিম নির্বাচিত হবে। এই যে প্রফেসর আব্দুল লতিফ মুসলিম এ টিম বি টিম সি টিমের কথা বলছেন, আমি একটু আপনার কাছ থেকে 12 তারিখের সামনে রেখে বেস্ট পসিবল সিনারিও কি, মানে আপনি এবিসি করে বলতে পারেন সিনারিও, আর ওয়ার্স্ট সিনারিও কি দেখেন আপনি? আগেই বলছিলাম যে আমার অনুমতি ওগুলো যথেষ্ট দুর্বল, আপনি কিছু বলেছেন, কারণ এগুলো আসলে প্রমাণ করা খুব কঠিন, মানে তথ্য উপাত্ত দিয়ে, মানে কেবলমাত্র আমাদের প্রতিদিনের অভিজ্ঞতার বাইরে খুব বেশি এখানে তথ্য উপাত্ত দেওয়ার সুযোগ থাকে না। এখন স্যার যেটা বললেন ওই প্রসঙ্গ রেখেই আপনার কথার উত্তর দিচ্ছি যে দেখুন, আমাদের এখানে যে বড় 2-3টা দেশ অতি সম্প্রতি আমাদের নির্বাচন নিয়ে মন্তব্য করলেন, বা নির্বাচনে হলে তারা কাদের সঙ্গে কাজ করবেন, আমরা এই কারণে আলোচনা নিয়ে আসছি যে ঠিক একটা নির্বাচন আগে তাদের বক্তব্যগুলো কিন্তু অন্যরকম ছিল, বা 2টো নির্বাচনের আগেই তাদের বক্তব্যগুলো অন্যরকম ছিল। এখন একটা সরল ব্যাখ্যা করা যেতে পারে, ধরুন ভারতের প্রসঙ্গে, যে ঠিক আছে আমাদের বিরুদ্ধে যেহেতু অভিযোগ করা হচ্ছে আমরা একটা দলকে নিঃশর্তভাবে সমর্থন দিয়েছি, বাংলাদেশ জনগণকে না দিয়ে, বাংলাদেশ রাষ্ট্রকে না দিয়ে, তাহলে আমার অবস্থান পরিবর্তন করি, আমি এখন যেই জিতুক তাকেই আমি দিই। কিন্তু ভারত কিন্তু বলছে না যে বাংলাদেশের কোনো উদার শক্তিকে সে সমর্থন দেবে। এই দুটোর মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে, এবং যে এত কথা বলতে পারেন, এত সমর্থন দিতে পারেন, তিনি উদার শব্দটা ব্যবহার তো তার জন্য খুব অসম্মানের কিছু না, বা অগ্রহণযোগ্য কিছু না। উদার এটা বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র যদি বলে নেপালে নির্বাচন হচ্ছে, বাংলাদেশের সঙ্গে তার একটা বাণিজ্য সম্ভাবনা আছে, সে একটা উদার গণতান্ত্রিক সরকার নেপালে দেখতে চায়, এটা তো খুব অন্যায় না বা হস্তক্ষেপও না। ভারত যদি বলে সেটা গণতান্ত্রিক ব্যবস্থার একটা দেশ, সে যদি বলে বাংলাদেশে একটা উদার গণতান্ত্রিক শক্তি বা একটা ব্যবস্থা সে দেখতে চায়, আমি খুব অন্যায়ের কিছু দেখি না। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে ক্রমাগতভাবে তাত্ত্বিক প্রায়োগিকভাবে প্রভাবিত করে থাকেন সারা পৃথিবীকে, সেও যদি বলে যে একটা বাংলাদেশে উদার গণতান্ত্রিক দেশ হলে ভালো হতো, তাহলে আমরা প্রাণিত হই। গণচীনের উদ্দেশ্য বোঝা খুব কঠিন, তার কি বাণিজ্য উদ্দেশ্য,
বাংলাদেশের ক্ষেত্রে নাকি সিল্ক রুটের মতো ব্যাপক বিস্তৃত পুনর্জাগরণের তার উদ্দেশ্য। এই প্রেক্ষাপটে সেও প্রবলভাবে আগ্রহী। এখানে কোনো কোনো দলের প্রতি তার আগ্রহ একটু বেশি বলেই মনে হয়, কারণ যাদেরকে তার আলাপ আলোচনার বেশি প্রয়োজন তাদের সঙ্গে তার ওঠা বসাটাও আমরা যথেষ্ট দৃশ্যমান লক্ষ্য করছি। তো তাহলে তো সেই পুরনো খাতেই আমরা থাকছি, যে বড় বড় দলগুলো তাদের কাছেই গিয়ে বলছেন তারা কি করতে চান বা কি করতে চান না। অতএব ওই অর্থে ধরলে জনগণ বুঝলো না বুঝলো, হ্যাঁ ভোটের প্রচার অভিযান চলছে, দাতা সংস্থাগুলো বা কূটনৈতিক মহলে আমরা বলছি আমরা কি করতে চাই, তাহলে তো নতুন বন্দোবস্তের তো কোনো সম্ভাবনা দেখছিই না। পুরনো বন্দোবস্তের মধ্যে যদি কিছু কিছু করা যায়। এখন স্যার আমি উত্তর দেওয়ার আগে এটাও বলি, একটু ওই হতাশার মতো জীবনানন্দ দাশের কবিতা যে বড় আশার মতো মনে হয় রোদের পৃথিবী, আশা তো জাগেই, যদিও একেবারে সেটা অন্য প্রেক্ষিত বলা, আশা না জাগলে তো আমরা থাকবো না। রোদের পৃথিবী তো সকলের জন্যই আনন্দের। কিন্তু এই যে কারণে আমরা যদি প্রসঙ্গগুলো উত্থাপন না করি, আমরা যদি এই পরিণত আলোচনা রাষ্ট্র এবং রাজনৈতিক দল দেশ নিয়ে না করতে পারি, তাহলে আমরা কবে করব? মানে আমরা কি কেবলই গ্রহণ করব অন্যের ধারণা, অন্যের তত্ত্ব, অন্যের বক্তব্য? মানে যে কারণে আমাদের এই বক্তব্যগুলোকে এই না যে হতাশার বহিঃপ্রকাশ, মানে আমরা চিহ্নিত করতে পারছি কিনা জায়গাগুলো, এবং যতবার আমরা চিহ্নিত করতে ব্যর্থ হচ্ছি ততবারই কিন্তু আমরা কোনো না কোনোভাবে ধাক্কা খাচ্ছি। সুতরাং এই দেশগুলো বলতেই পারে, এবং এমন একটা সময় বলছি যখন একটা অনিবন্ধিত সময়ের জন্যে প্রস্তুত একটা সরকার আমাদের কাছে আছে। আমি যদি জানতাম যে এটা 6 মাসের, 3 মাসের, 1 বছরের বা 2 বছরের, তাহলে আমাদের আলোচনা কিন্তু অনেকটা সহজ হয়ে উঠতো যে এই সময়ের পরে এইটা ঘটবে। যেহেতু সময়টাও নির্ধারিত না, আমরা হয়তো নির্বাচন দিয়ে তার একটা সময়কে নির্ধারণের চেষ্টা করছি, কিন্তু সেটাও কিন্তু পুরোপুরি আপনি একেবারে প্রতিষ্ঠিত করতে পারছেন না, কারণ এত ধরনের লক্ষণগুলোকে আমরা সামনে নিয়ে আসছি। তো যেটা আপনি বলছেন যে একটা হতে পারে, স্যারেরও কথার যদি আমি বিবেচনায় রাখি, যে এমন হতে পারে যে মানুষের প্রবাহ, একটা বিপুল জন উপস্থিতি অনেক কিছুকে পাল্টে দেয়। 90-এর পরে একটা দল মনে করেছিল যে তারাই জয়লাভ করবেন, আমাদের অনেকেরই তাই মনে হয়েছিল, সাক্ষাৎকার দিয়েছিলেন, তারা ছায়া মন্ত্রিসভাও গঠন করে ফেলেছিলেন, পত্রিকাও আমরা দেখেছিলাম কে কোন দায়িত্ব পাবেন। তখনকার যিনি আজকের বিএনপির নেতা ছিলেন বেগম খালেদা জিয়া প্রয়াত, তিনি আমার কাছে এখন মনে হয় যে পেছনে যদি আমরা ফিরে তাকাই, স্যার আরও অপেক্ষাকৃত তরুণ ছিলেন তখন, যে একক প্রচেষ্টায় দলকে সামনে টেনে নিয়ে গিয়েছিলেন। অবশ্যই। এবং আপনি যদি আজকের ভিডিও চিত্রগুলো দেখেন, দেখবেন দলের বড় নেতারা তার সঙ্গে নাই। একেবারে তখনকার অন্তর্জ জায়গা, অনেক জায়গায় বিদ্যুৎ নাই, তখনকার সেই পুরনো বাংলাদেশে একজন নারী, এত মানুষও তখন নারী রাজনীতিতে আসেননি, তিনি ঘন্টার পর ঘন্টা না দিনের পর দিন তখন আমরা হ্যাজাক বাতি বলতাম বোধহয়, এইটা জ্বালিয়ে তার জনসভা করা হচ্ছে। তিনি এমন একটা অনুপ্রেরণা তৈরি করতে পেরেছিলেন জনগোষ্ঠীর মধ্যে, তার সমর্থকদেরও বাইরে। এবং আপনি যদি বক্তৃতার কথাটি মনে করেন, যে এখানে সবাই বলেছিলেন যে আপনারা আগামীকাল ভোট দিতে যাবেন এবং যাকে আপনারা ভালো মনে করেন, যোগ্য মনে করেন, তাকেই আপনারা নির্বাচিত করবেন। এটাই ছিল ওনার শেষ লাইন, আমার যদি স্মৃতি আমার সঙ্গে প্রতারণা না করে। এই যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিত একটা নতুন ধরনের পরিবেশ তৈরি করেছিল নির্বাচনের। এখন যদি সেটা আজকেও ঘটে বা 12 তারিখের আগে ঘটে, তাহলে তো আমাদের এই আলোচনা ভুল হবে। আলোচনা তো সবই একটা অনুমিতির উপরে নির্ভর করে, একটা লক্ষণের উপরে বিশ্লেষণ। আর যদি সেটা ব্যর্থ হয়, তাহলে আমাদের অন্যান্য বিষয়গুলো কিন্তু বিবেচনায় রাখতে হবে। আমি ব্যর্থ হবে সেটা বলছি না, সফল হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু যেহেতু অন্য প্রসঙ্গগুলো আসছে, সেটাতে রাজনৈতিক দলগুলোকে যথেষ্ট সতর্ক থাকা, তৎপর থাকা, রাজনৈতিক অংশীজন যারা আছেন তারা বিষয়গুলোকে বিবেচনায় নিচ্ছেন কিনা, এবং এমনকি আমাদের যারা বন্ধুরাষ্ট্র আছেন, যারা আমাদের ভালো চান বলে আমরা মনে করি, তারাও বিবেচনায় নিচ্ছেন কিনা। সেক্ষেত্রে যদি খুব খারাপ হয়, আমি আগের কথাই বলবো যে যদি এই অভিযোগগুলো জারি থাকে এবং অভিযোগগুলো আরো জোরালো হয় বা প্রকট হয় এবং আমাদের দ্বন্দ্ব বাড়তে থাকে, তাহলে এমন হতে পারে যে যে কেউ নিজেকে প্রত্যাহার করে নেবার মতো সিদ্ধান্ত নিলেও নিতে পারেন, এবং সেটাই জটিলতা তৈরি করার সম্ভাবনা থাকে তখন, যে একটা যত বড় দলই হোক তার পক্ষে একক একটা নির্বাচন করা তো কঠিন হয়। তখন স্বাভাবিকভাবে সর্বাগ্রে গণভোটের প্রসঙ্গটাই আসবে। এবং এককভাবে গণভোট করলে, যেটা আমি এই কথাটাই বলবো এখানে, যে আমার কাছে এখন যে বড় ঘাটতিটা মনে হচ্ছে, গণভোট এবং জাতীয় নির্বাচনকে আমরা পারস্পরিক করছি না, এটাকে দুটো সত্তায় আমরা স্থাপন করছি। সরকারের দিক থেকে এখন সরকার তো একটা পক্ষই নিয়েছেন, গণভোটের পক্ষ তারা, এখন সরকারকে একটা পক্ষই বলতে হবে। এবং রাজনৈতিক দলগুলো দেখেন এই বিষয়ে কিন্তু মত দিচ্ছেন না, যেমন বিএনপির হ্যাঁ না কোনো মত নাই প্রকাশ্যে, আবার জামাতের প্রকাশ্যে মত আছে, এনসিপির প্রকাশ্যে মত আছে, অনেকের মত আছে, অনেক ছাত্র সংগঠনের মত আছে। তো সুতরাং এটা কিন্তু পারস্পরিক হচ্ছে না, যে একটা আর একটাকে যে সহযোগিতা করবে তা কিন্তু হচ্ছে যে গণভোটের মতো হবে। আমি যদি অন্য একজন রাজনীতিবিদের কথা ধার করে বলি, যে উনি এইভাবে বলছিলেন যে গণভোটটা হচ্ছে আপনাকে একটা অনুমোদন দিচ্ছে,
আপনাকে জনগণ সম্মতি দিচ্ছে, এটা কিন্তু হয়ে গেল না। আপনাকে সংসদ তৈরি করে সংস্কারের ভিত্তিতে, এই ইস্তেহার তো আর এখন নাই, বা আমাদের প্রতিশ্রুতির ভিত্তিতে আমরা সেটা সকলে মিলে বাস্তবায়ন করব। সেটাই যদি হয়, মানে তার ধার করা কথাটাই যদি আমি এখানে একটা ফ্রেমওয়ার্ক হিসেবে ব্যবহার করি, তাহলে তো আমার কাছে মনে হচ্ছে যে এক ধরনের সংকট তৈরির একটা প্রচ্ছন্ন প্রচেষ্টা আছে। জি, প্রফেসর আব্দুল লতিফ মোহসেন। মানে আপনার এই মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ যে বেগম খালেদা জিয়ার যে সেই গণতান্ত্রিক সংগ্রাম, তখন তো আমরা ছাত্র এবং সেই গণতান্ত্রিক সংগ্রামে একটু অংশগ্রহণ করার সুযোগ আমাদের হয়েছিল, এবং এটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা ইতিবাচক ধারা, একটা অসম্ভব রকমের নিরপেক্ষ অবাধ গণতন্ত্রের একটা অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিলেন। এবং সেই থেকে এ পর্যন্ত এই 2025-26 সালে আমরা যখন আমাদের রাজনীতি, আমাদের গণতন্ত্র, আমাদের নির্বাচন নিয়ে আলাপ আলোচনা করছি, তখন কিন্তু একটা ভিন্ন প্রেক্ষাপট রচনা হয়েছে। এবং মানুষের একটু মানে আমরা একটু আগে আলাপ করছিলাম যে বাংলাদেশের জনগণের মনস্তত্ত্বে, মনোজগতে বড় ধরনের একটা পরিবর্তন সাধিত হয়েছে, যে পরিবর্তনের খবর হয়তোবা আমরা রাখি না। সেখানে পরিবর্তনের একটি আকাঙ্ক্ষা আছে, এবং মানুষের এই প্রতিনিধিত্বের ধারণাটি, অর্থাৎ তারা একটা বদল চায়, একটা গণতান্ত্রিক অনুশীলন নির্বাচনের মাধ্যমে তারা তাদের আদিষ্ট, তাদের আকাঙ্ক্ষিত, তাদের যে নির্ধারিত সরকার সেটা গঠন করতে চায়, এবং সেটা একটা সাধারণ সত্য। আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশে যে অবস্থাটি আছে সেটা ওই যে সেই আগের আওয়ামী লীগ বিএনপির দ্বিদলীয় অবস্থার মতো, অর্থাৎ একটা বাইপার্টি সিস্টেম ডেভেলপ করার প্রচুর সম্ভাবনা রয়েছে। যদি একটি সরকার মানে আপনি যেটা বলছেন এটা যে বাংলাদেশের ব্যাপারে অসম্ভব হওয়ার কথা তা আমি বলছি না, কিন্তু সম্ভাবনা কম এই কারণে যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করার ব্যালেন্স অফ পাওয়ার এখানে রয়েছে, অর্থাৎ আপনাকে চ্যালেঞ্জ করার মতো শক্তি আমার রয়েছে। এখন আপনি আমারও ক্ষমতা যাবার মানে স্বাদ আছে, সাধ্যও আছে, আর আপনারও স্বাদ এবং সাধ্য আছে। এই স্বাদ এবং সাধ্যের সমন্বয় যদি হয়, অর্থাৎ একটা চ্যালেঞ্জ করার ক্ষমতা, তাহলে কিন্তু ইলেকশন হবেই। অর্থাৎ কেউ দুষ্ট লোকরা তো আছেই, মানে একটা আমরা বলি না যে মানে 5 কেজি দুধের মধ্যে একটুকু নোংরা ফেলে দিলে সম্পূর্ণ দুধটাই নষ্ট হয়ে যায়। এরকম বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এরকম শক্তি, এরকম ব্যক্তি নেই এমন কথা বলা যাবে না, যারা আমাদের বারাপাতে ছাই দিতে চায়, নির্বাচনের পূর্ব মুহূর্তে ষড়যন্ত্র করে, মানে বোমা ফুটিয়ে, সহিংসতা করে, হত্যাযজ্ঞ করে, রাহাজানি করে নির্বাচনকে বানচাল করার মতো শক্তি মানে ইচ্ছা যা আছে। আপনারা জানেন যে একটি পরাজিত শক্তি সেখানে চেষ্টা করছে, বা আমাদের মধ্যেও ওই শক্তি আছে। তবু মানে আশাটা এই, আমরা ওই যে প্রথমেই আমরা যেটা বলছিলাম যে আমরা আশাবাদী হতে চাই, বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আশা পোষণ করতে চাই, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের শুভকামনা, শুভ বুদ্ধি, দূরদর্শিতার উপর আমরা নির্ভর করতে চাই। তবে তাদেরকে আমরা ওয়ার্ন করছি যে তারা যদি যে ভাষায় এখন কথা বলছেন সেটি রাজনীতির ভাষা নয়, আপনি যে উদ্ধৃতিও দিলেন সেটি তো মানে রাজনীতির ভাষা হতে পারে না। রাজনীতির ভাষা হবে সহনশীল, রাজনীতির ভাষা হবে মার্জিত, পরিমার্জিত, সৌজন্য, সভ্যতা, ভদ্রতা অতিক্রম করবে না, যেটাকে আমরা পলিটিক্যাল কালচার বলে থাকি। এই পলিটিক্যাল কালচার অতিক্রম করে যদি তারা ওভার অ্যাক্ট করেন, তাহলে আমরা নির্বাচন ভণ্ডুল হয়ে যেতে পারে। তার কারণ দুই পক্ষ, ওই যে কোনো দুই পক্ষের শক্তি সমান সমান হলে ভারসাম্য রক্ষিত হতে পারে। আবার যদি এক পক্ষ মনে করে যে নিশ্চিতভাবেই আমাদের পরাজয় ঘটবে, তাহলে তারা ভণ্ডুল করে দেবে। এই পারসেপশনকে পরিবর্তন করতে হবে। শক্তির মাধ্যমে জয়লাভ করার শেষের দিকে জাস্ট 2 মিনিট করে দুজনের ক্লোজিং রিমার্কস প্রফেসর শামীম রেজা। আমরা যত বিশ্লেষণ করি এবং যত ধরনের আমরা মত দিই না কেন, দিনের শেষে আমরা সবাই কিন্তু একটা নির্বাচনের পক্ষে, এ নিয়ে আমাদের কারোর মধ্যে কোনো দ্বিমত নাই। কিন্তু হয়তো আমাদের বিশ্লেষণগুলো এক একজনের এক এক ধারায় প্রভাবিত কিংবা এক একভাবে গঠিত হয়। আমি 2-3টা কথা বলেই শেষ করব যে নিরাপত্তার আলোচনা তো আমরা সবসময়ই করছি কম বেশি,
সেটা রাজনৈতিক দলের অভ্যন্তরীণ নিরাপত্তা বা সম্পর্কের ক্ষেত্রেও। এটার ক্ষেত্রে আমিও বিশ্বাস করি যে যত জনগণ বাইরে আসবেন, যত মানুষ উদ্বুদ্ধ হবেন, যত মানুষ ভোট দিতে যাবেন, ততই কিন্তু নিরাপত্তার সংখ্যা কমে আসবে, সংখ্যাই থাকবে না একসময়। আপনি যত পুলিশ বাহিনী রাখান আর যৌথ বাহিনী রাখান, কোনো কিছুরই প্রয়োজন হয় না। আশা করব যে সেটাই যেন ঘটে। কিন্তু রাজনীতির সব কিছু তার জনগণের উপরে নির্ভর করছে না, রাজনৈতিক দলের সব কিছু তার জনগণ নিয়ন্ত্রণ করেন না। যে আলোচনা আমরা এতক্ষণ করছি সেটা নিয়ে আমাদের শঙ্কা। তো সেক্ষেত্রে একটা হলো গণভোট এবং জাতীয় নির্বাচন যেন এই দুটো বিষয় সাংঘর্ষিক না হয়ে ওঠে। কারণ আমার এই প্রতীতি হচ্ছে যে এটাকে একটা সাংঘর্ষিক বা দ্বান্দ্বিক অবস্থায় নিয়ে যাবার একটা প্রচেষ্টা না হোক, এটাকে দ্বান্দ্বিক যে না, সুপ্ত বাসনা থাকতে পারে, এটা যে দ্বান্দ্বিক না এটারও কোনো প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে না এটা প্রমাণের ক্ষেত্রে, যে না দুটোই গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনে যারা নির্বাচিত হবেন তার আগে এটা বাস্তবায়ন করবেন এবং গণভোটে আপনি আপনার সম্মতি দেবেন, কিন্তু পুরো ব্যাপারটা মনে হচ্ছে একদিকে হেলে পড়েছে। এটা একটা। আরেকটা হলো যে আমাদের যে ক্যাম্পেইনগুলো হচ্ছে, সেই ক্যাম্পেইনগুলো সে ভোট চাওয়ারই ক্যাম্পেইন হচ্ছে যে আমাকে নির্বাচিত করুন। আমরা কিন্তু আদর্শের কথা কম বলছি। আমাকে তো একটা সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের একটা অতীত আছে, এই অতীত কোনোদিন যাবে না। একটা জাতিরাষ্ট্র যখন গঠিত হয়, সে যখন একটা স্বাধীনতা যুদ্ধ অবতীর্ণ হয়, একটা সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে যে সব জাতিরাষ্ট্রগুলো জন্ম হয়েছে এবং যেখানে গণহত্যার মতো বিষয়যুক্ত, নিপীড়নের মতো বিষয়যুক্ত, সেই অতীত ইতিহাসকে আপনি বিশ্লেষণ আপনার হয়তো বা বিভিন্ন মাত্রায় আপনি আনতে পারেন, কিন্তু প্রশ্ন হলো যে সেটাকে অগ্রাহ্য করে, অস্বীকার করে সেটাকে পুনর্নির্মাণের চেষ্টা করাটা বোধহয় এখানে খুব একটা আমার মনে হয় না যে বাস্তবসম্মত প্রকল্প হবে। কিন্তু আমরা যতটুকু না বলছি সেটা অন্যদের বলতে হবে। যারা মনে করছেন উদারনৈতিক গণতান্ত্রিক দেশ গড়তে চান, তারা যতটা ভোট চাচ্ছেন ততটা এটা জোরালোভাবে বলছেন না। আর যাদেরকে সেন্ট্রিস্ট বলছি আমরা অন্য মাত্রায় বলতাম, তারা কিন্তু যথেষ্ট প্রবল এবং তাদের ব্যাপারে তারা স্পষ্ট বক্তব্য দিতে পারছে। খুব ছোট্ট করে জাস্ট এই যে নির্বাচনটি চলছে, এই নির্বাচনের মাধ্যমে কিন্তু দুটো প্রবণতা একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমার কাছে খুব স্পষ্ট মনে হচ্ছে। একটি হচ্ছে একটা সিনথেসিস হয়েছে। আমরা বলি না ধারণা প্রতিধারণা, ইংরেজিতে এভাবে বলি, বাংলাটা খুব ভালো করে বলতে পারি না। থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস। 1971 সালটা ছিল একটি থিসিস। এরপরে আপনি যদি মানে অ্যান্টিথিসিস মানে বলতে চান তাহলে 75 সালকে বলা যায়। একটা আমরা একেবারে একটা উল্টোপাল্টা একটা বড় ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। এবং এই যে আমাদের যে বিপ্লবটি হলো 2024 সালে, এটাকে আমরা সিনথেসিস বলতে পারি। অর্থাৎ মুক্তিযুদ্ধকে 1971 সালে আমাদের গৌরবের স্থান, আমাদের মুক্তিযুদ্ধটা আমাদের অর্জন, আমাদের সমস্ত এই যে স্থিতি, স্বাধীনতা, জাতীয় নিরাপত্তা এবং সব কিছুর একটি চূড়ান্ত পর্যায় বা বিষয়, এটা আমাদের অস্বীকার করার উপায় নেই। এবং পরে যেহেতু 75 সালে একটি বড় ধরনের এটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আমরা বলি একেবারেই মানে বিরাট মানে টোটাল চেঞ্জ, বড় ধরনের পরিবর্তন। সেই পরিবর্তনটা তখন যে পর্যায়ে ছিল এখন কিন্তু সেই পর্যায়ে নেই। অর্থাৎ ধারণা প্রতিধারণা এবং মানে এই যে থিসিস অ্যান্টিথিসিসের ধারণায় এটা একটা অবস্থান অর্জন করেছে, একটা কথা। দ্বিতীয় কথা, এর মধ্যে কিন্তু একটি কনফ্লিক্ট অফ ভ্যালুস আছে। হ্যাঁ, প্রাধান্যটাই নাই। মানে আগে যেমন মানে আমরা মুসলমান, আমরা হিন্দু, বা আমরা বিএনপি, আমরা জাতীয় মানে আমরা আওয়ামী লীগ শেষ করতে এরকম না, কিন্তু একটা সিনথেসিস রচনা হয়েছে। এবং আপনি দেখেন যে মানে জামাতকে এখন পশ্চিমারা সেন্ট্রিস্ট বলছে, মডারেট বলছে। তার মানে হচ্ছে যে জামাতকেও তো নিজেদেরকে চেঞ্জ করতে হচ্ছে। তারা হিন্দু ক্যান্ডিডেট দিয়েছে, তারা নানাভাবে নানা মানে উদারপন্থী মনোভাব দেখানোর চেষ্টা করছে। আবার বিএনপিও আবার কিছুটা বামধারা অনুসরণ করছে, একটু মানে লোক বদনাম করছে তারা, যে মানে 71 সালের এই আওয়ামী লীগের ভাষায় কথা বলছে ইত্যাদি। তাহলে বোঝা যাচ্ছে যে একটা সিনথেসিস আমরা অর্জিত হয়েছে এবং আমাদের হতাশ হওয়ার কিছু নেই। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর এস.এম. শামীম রেজা এবং প্রফেসর আব্দুল লতিফ মাসুম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনার জন্য। দর্শক, সামনে নির্বাচন আমরা সবাই চাই, নির্বাচন দরকার। অবশ্যই একটা ভালো নির্বাচন আমরা চাই, তবে সেটা এখন আর কেউ আশা করছেন না। সবাই একটা হয়ে যাক, একটা নির্বাচন হলেই হলো। কিন্তু আমরা চাইব অ্যাটলিস্ট একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক এবং
এই নির্বাচনের পূর্বে এবং পরে দেশটা স্থিতিশীল থাকুক, এবং আমার মনে হয় যে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।